বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে যে বিষয়ে আমরা তুলে ধরবো আপনাদের কাছে, আমরা জানি যে গোটা পশ্চিমবাংলা জুড়ে কিভাবে তৃণমূলের দাদাগিরি চলছে। এখানে শিল্প নেই, এখানে শিক্ষা নেই, এখানে স্বাস্থ্য নেই, সবটাই নেই, শ্মশানে পরিণত হয়েছে। এবং যারা ছোট থেকে মাঝারি ব্যবসা করে, যে ব্যবসায়ীদাররা দুটো মানুষের পেটে অন্ন তুলে দেয়, তাদের ব্যবসাতেও কোপ পড়ে। কিভাবে কোপ পড়ে সেটা সবাই জানে। এখানে তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং রীতিমতন যারা ব্যবসা করে তাদেরকে ভয় দেখানো চলে। বরানগর আমরা জানি, যেখানে সায়ন্তিকা, তিনি নাকি সেলিব্রিটি এবং তিনি বিধায়িকা বরানগরের। এই বরানগরের বুকে ব্যবসায়ীরা সুরক্ষিত নয়, সাধারণ মানুষ সুরক্ষিত নয়, কেউই সুরক্ষিত নয়। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি বরানগরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন এই বরানগরের প্রায় 5th জেনারেশন ধরে তিনি আছেন এখানে, মানে 5 নম্বর প্রজন্ম তিনি বরানগরে। ওনার বাবা ঠাকুরদাদা সবাই বরানগরের বাসিন্দা এবং তারা ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা। তিনি এখানে ব্যবসা করেন এবং এই যে একই কথা বললাম, সিন্ডিকেট রাজ, দাদাগিরি, মারধর, ভয় দেখানো, একটাই মাত্র বিষয়, তোলাবাজি, টাকা চাই, যেটার সাথে তৃণমূল কংগ্রেস ওতপ্রোতভাবে জড়িয়ে যে তাণ্ডবটা গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল করছে। এবং আমরা চলে এসেছি একদম সুদীপ্ত বাবুর কাছে, তিনি বরানগরের বাসিন্দা। সম্প্রতি ওনাকে যেভাবে ওনার বাড়িতে ঢুকে রীতিমতন তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী মারধর করে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বার করা হয়েছে, ইতিমধ্যেই তার সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ্যে। আমরা কথা বলবো, সরাসরি পেয়ে গেছি সুদীপ্ত বাবুকে। সুদীপ্ত বাবু, বাংলা নিউজগ্রাফে স্বাগত। এই যে বিষয়টা আপনার সাথে ঘটেছে, যেভাবে আপনার বাড়ির ভিতরে ঢুকে টেনে হিঁচড়ে আপনাকে বার করে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, স্থানীয় কিছু তৃণমূল সমর্থক, তাদের নাম উঠে আসছে, আপনি ইতিমধ্যেই এফআইআরও করেছেন, কি বলবেন? সেই এফআইআর তো অলরেডি আমি করেছি এবং যে ঘটনাটা ঘটেছে সেটা তো তার মধ্যে তো সেটা আমি একটি ব্যবসায়িক কাজে বারাসাতে একটি জায়গায় আমি কাজ করছিলাম, সেখানে পেমেন্ট না পাওয়ার জন্য আমি বলেছি যে কাজ স্টপ রাখা হচ্ছে। তো সেখানে রাজনৈতিক জায়গা তো ঢোকার কথা ছিল না। সেখানে শঙ্কর রাউত এবং অন্যান্য এরা যারা রয়েছে তারা হঠাৎ করে এর মধ্যে ইনভলভ হয়ে গেল, হয়ে আমাকে থ্রেট, আচ্ছা ও অনেক কাজ করছিস, দে লাখখানেক টাকা আমাকে পাঠিয়ে দে। কেন দেব এটা আমি বলি, দাদা ডাকছে, যেটা আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজে, দাদা ডাকছে ক্লাবে আসুন, আমি বললাম আমি যাব না। তারপরে আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজে যেভাবে আমাকে বাড়িতে ঘরের মধ্যে ঢুকে মারধর করা হয়েছে, বাইরে নিয়ে গিয়ে রিভলভারে বাঁট দিয়ে মারা হয়েছে, আমি সবই এফআইআরে মেনশন করেছি। বর্ণনগর থানা এফআইআর নিয়েছেন, কিন্তু যে অভিযোগ আমি করেছি সেই অনুপাতে যে নামগুলো আমি মেনশন করেছিলাম এফআইআরে সেই সবকটা নাম উল্লেখ ওনারা করেননি। হয়তো দুজনকে অ্যারেস্ট করেছেন। মানে কেন করেনি, কি মনে হয়? মানে প্রভাবশালী বলে করেনি? একদম তাই, শুধু প্রভাবশালী বলা যাবে না, বর্তমানে আজকে এখানকার এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়, তো স্বাভাবিক ছত্রছায়া রয়েছে, তাদের হাত রয়েছে। কোনো পদাধিকারী না হওয়া সত্ত্বেও বর্তমানে শোনা যাচ্ছে, আমি তো রাজনীতি করি না, শুনছি যে ওই কি INTTUC না কি একটা এরকম একটা নাম আছে, তার নাকি তিনি শঙ্কর রাউত নাকি সভাপতি হয়েছেন। তাহলে সভাপতি কে করেছে? সরকারই তো করেছে বা রাজ্য বানিয়েছে, না হলে তো হতো না, হাওয়ায় তো উড়ে আসেনি। তো এই তাহলে তো বুঝতেই হবে যে এখান থেকে সরকারি এগুলোকে পরিচালনা করছে, এই গুন্ডামি তোলাবাজিগুলো করছে। আমাকে তো চাঁদা বরাবরই আমার থেকে চাঁদা চাওয়া হতো, ছোটখাটো অ্যামাউন্ট ছিল তখন 5,000 10,000, সেটা এখন বেড়ে 1 লাখ হয়েছে। মানে সেটা কি কোনো পুজো বা কিভাবে, মানে আপনার কালী পুজো হলেই, আচ্ছা, রক্তদান হলেই, আমি কোনোদিন ইভেন আমি রিফিউজ নয়, তার দেওয়া রিসিপ্টকে আমি রিফিউজ করে তাকে ফেরত পাঠিয়েছি যে আমি দিতে পারবো না, সম্ভব না আমার পক্ষে দেওয়া। একটা মানুষের দুর্গাপুজো, কালী পুজোর চাঁদা 500-1000 টাকা, ঠিক আছে চলো অ্যাকসেপ্টেবল, 200-500 সাধারণ মধ্যবিত্ত মানুষ সবাই চাঁদা তুলেই একটা পুজো হয়। তো তো 10,000, 15,000, 5,000 এটা তো অ্যাবসার্ট না। তো সেই কারণে উনি সুযোগ পাচ্ছিলেন না কি করে আমাকে মারা যায়। যে ঘটনাটা সামনে এসছে সুদীপ্ত বাবু, যে আপনি বারাসাতের একটি জায়গায় ইন্টেরিয়রের কাজ করছেন, হ্যাঁ, এবং সেখান থেকে সমস্যাটা শুরু, কিছু পেমেন্ট নিয়ে, একটু যদি বিস্তারিত বলেন।
2/7/2025 কাজ শুরু হয়। সেখান থেকে পেমেন্ট স্লো বাট স্টেডি চলছিল। মাস থেকে মানে 8 নম্বর মাস থেকে স্লো পেমেন্ট হয়। 9 মাস এসে আরও স্লো পেমেন্টের অ্যামাউন্ট কমে যাচ্ছে, কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আর আমি ক্লায়েন্টের সঙ্গে এগ্রিমেন্ট করছি আমার কাজটা করা প্রয়োজনীয়, সাইটে মাল ঢুকে গেছে, তারপরে দেখি পেমেন্টই আসছে না। একটা সময় বাধ্য হয়ে আমাকে কাজ বন্ধ করতে হয়, জানিয়ে। এই নয় যে আমি তাদেরকে জানাইনি যে কাজ বন্ধ করছি, টেম্পোরারি পোস্টপন করছি। তাকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, কি কাজ করেছি তার ফটো ভিডিও তুলে তাদেরকে পাঠানো হয়েছে, এবং বলাও হয়েছে পেমেন্টটা দিন, তারপরে করব। ওনার যিনি শ্বশুরমশাই, যিনি অ্যাডভোকেট স্নেহাশিস চ্যাটার্জি, তার শ্বশুরমশাই সরকারি পিপি, তিনিও আমাকে হোয়াটসঅ্যাপে অনেক থ্রেট ভয়েস পাঠিয়েছেন। আমি যদি যাই, তুমি যদি কাজটা না করো, তোমাকে শরীর সুস্থ করার অনেক উপায় আমার কাছে আছে। মানে যে ক্লায়েন্টের কাজ করছিলেন উনিও আপনাকে এইভাবে থ্রেট করেছেন? তার ভয়েস রেকর্ডিংও আমার কাছে আছে। আচ্ছা। ইতিমধ্যে আমি সেটা আজকে এবিপি আনন্দকে দিয়েছি। উনি চেয়েছিলেন যে এগুলো যে হয়েছে আপনি জানান। আমি থানাকেও পাঠিয়েছি। এই নয় যে আমি কোনো ওটাকে পলিটিসাইজ করতে চাইছি। সমস্যাটা যেখানে আমি প্রশাসনকেও দিয়েছি। ইভেন আমার যে আইও তাকেও আমি পাঠিয়েছি, তাকে ফোন করেও জানিয়েছি এইগুলো এসছে আমার কাছে। স্টিল তারা কোনো রিপ্লাই করেনি। ওসি পার্সোনালি ফোন করে আমাকে বলেছে যে আপনি এরকম আমাকে হোয়াটসঅ্যাপে এগুলো পাঠাচ্ছেন কেন, আপনি যা বলার সে থানায় বলুন। নিশ্চয়ই থানায় গিয়ে তো বলবোই, থানায় তো আমি গিয়ে বলবো না, থানায় গিয়ে যেখান থেকে বলানোর সেখান থেকে বলাবো। কেননা থানা সিধে পথে কাজ করে না, কোর্ট দিয়ে না বলালে কাজ করে না। তাহলে কোর্ট দিয়ে বলাতে হবে, নিশ্চয়ই কোর্ট দিয়ে বলাবো। এখানে একটা প্রশ্ন সুদীপ্ত বাবু, আপনি কাজটা করছিলেন বারাসাতে এবং যে ক্লায়েন্ট সে বারাসাত বাসিন্দা না, এখানেই টুইস্ট। আমি এই জন্য এখানে ক্লিয়ার করতে চাই, বাসিন্দা বড়নগরের। এক্স্যাক্টলি, এখানে একটা মিসকনসেপশন হচ্ছিল যে বারাসাতে ওনার কোনো অফিস বা কোনো কিছু আছে যেখানে আপনি ইন্টেরিয়র করছিলেন। বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। তিনি থাকেন বাঘাযতীন রোডে, এখানে টবিন রোডের এখানে। আচ্ছা, পুরনো বাড়ি। আচ্ছা, তিনি ওখানে একটা নতুন ফ্ল্যাট কিনেছেন, সেটার ইন্টেরিয়র চলছিল এবং উনি সদ্য বিয়ে করবেন, সেই জন্য তার নববধূকে নিয়ে সেখানে থাকবেন, তার জন্যই তিনি কিনেছেন। এখানে 1 কামরার ঘর, আমাকে যা যা বলেছে, যেখানে 1 কামরার ঘর আমি বিয়ে করতে যাচ্ছি, নতুন ফ্ল্যাট সুইপ্তদা কিনেছি, অনলাইনের মাধ্যমে আপনার নাম্বারটা পেয়েছি, কাজটা করাতে চাই, যেহেতু আমাদের ফেসবুকের থ্রু আমাদের বুশ পোস্টিং হয়। ওকে। এই নয় যে আমি ওনার থেকে জোর জবরদস্তি কাজ চেয়েছি, মানে ওনারা নিজেরাই আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট বা দেখে স্বেচ্ছায় যোগাযোগ করেছে। আমি কিন্তু ওনাদের কোনো ফোর্স করিনি যে আমাকে কাজটা দিন, বা আমাকে কোনো প্রেশার দিয়ে কাজটা আমায় দিতেই হবে। আমার যেতে একটু দেরি হয়েছে একদিন, আমি রিকোয়েস্ট করেছি, ম্যাডাম একটু আমার দেরি হয়েছে আসতে, একটু থাকুন, আমি আসছি, এসে আপনার মাপজোপ আমি নিয়ে নেবো, রাত হয়ে গেছে, একটু আসছি, আমি এসে করে দেবো। প্রথম দিন দেরি হয়েছে, হতেই পারে, রাস্তার ব্যাপার। কাজ শুরু হয়, পেমেন্ট দেওয়া হয়, তারপর থেকেই নানান রকম অভিযোগ, ওনার কিছুই নাকি কাজ হচ্ছে না। যতই কাজ এগোচ্ছে ওনার উডবি মিসেসের দেখা যাচ্ছে যে উনি বারবারই বলে যাচ্ছেন, আপনাকে যদি ভয়েস রেকর্ডটা এখনো আমি আপনাকে দিই, সেখানে দেখুন উনি বলছে কিছুই কাজ হচ্ছে না, উনি কিছু বোধহয় চোখে দেখতেই পান না। ইভেন স্নেহাশিস চ্যাটার্জি কালকেও অভিযোগ করেছেন যে আমি ওনার ফ্ল্যাটে নাকি কাজই করিনি। আচ্ছা, ওনার ফ্ল্যাটে যে আপনি যেটুকুনি কাজ করে থাকলেন, তার এভিডেন্স বা তার ছবি আমার কাছে আছে, আমার কাছে আছে। তাহলে স্নেহাশিস চ্যাটার্জি যদি এতই সৎ হন, তাহলে তিনি মিডিয়াকে নিয়ে কেন তার নিজের ফ্ল্যাট গিয়ে খুলে দরজাটা খুলে দেখাচ্ছেন না যে এই ফ্ল্যাটের এই কাজটা হয়েছে? একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সুদীপ্ত ঘোষ মিথ্যে কথা বলতে পারে, সুদীপ্ত ঘোষ বাজে কথা বলতে পারে, ইনসাইড ইন্টেরিয়র মালিক মিথ্যে কথা বলতে পারে, আমি ইন্টেরিয়র কোম্পানির মালিক নই, ইনসাইডের আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, মালিকও মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে, উনি সত্যি কথা বলছে। প্রুফ দেখান, চলুন লেক প্যারাডাইসে, আমি যাচ্ছি, খুলুন দরজা। তার একটা ডুপ্লিকেট চাবি আমার কাছেও আছে, স্টিল আপনার কাছে? আমার কাছে এখনো আছে। থাকলে কি হবে, উনি তার ভেতরে একটা চাবি মেরে রেখে দিয়েছেন। খুলুন, আমি সেটাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এবং ইনক্লুডিং আমার সেখানে স্টাফেরা উপস্থিত থাকবে, যারা সেই প্রজেক্টে ইন্টেরিয়র কাজে আমার যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারিংয়ের যারা কাজ করে, ইলেকট্রিশিয়ান যারা কাজ করে, এভরিথিং, প্লাম্বার, সবাই উপস্থিত থাকবে। এবং সেখানে গিয়ে তো আপনি অনেক কিছু আরও দেখতে পাবেন তাদের মুখ থেকে শুনলে, যে এই বিদিশা চ্যাটার্জি, এই স্নেহাশিস চ্যাটার্জি এবং এই এনারের পরিবার
হিন্দু মুসলিম ঝামেলা লাগাতে ব্যস্ত ছিল ওখানে, যেহেতু আমার স্টাফেরা মুসলিম বলে, যেহেতু সেখানে তারা খাচ্ছে রান্না করে, আচ্ছা, সে নিয়েও তারও বিতর্কিত জিনিস আছে আমার কাছে, বহু বহু জিনিস আছে। একটা মানুষ কাজ করছে মাসের পর মাস কাজ করছে, তারা একটু ভাত ডাল ফুটিয়ে খাবে, অবশ্যই। ওয়াশরুমটা ব্যবহার করবে না। মুসলিম অমুক তমুক, আমার স্টাফেদেরও তাও ঠিক আছে, চলো, মানুষের এক এক ধরনের মানসিকতা মানসিকতা। থাকতে পারে, মতবাদ থাকতে পারে, এগুলোকে আমরা অ্যাভয়েড করেই চলি। সব যদি গায়ে মাখতে যাই তাহলে মুশকিল। এটাকে আমি কোনো খারাপ হতেই পারে, আমি মুসলিমকে ভালোবাসি, আমি জাতপাত মানি না, অন্য কেউ সেটাকে করতে পারে, করতেই সেটা পারে। বিষয় না। আপনি বেসিক্যালি ব্যবসাদার, আপনি ব্যবসা বুঝবেন, কাজ আমাকে করবেন। ব্যবসা করতে গেলে রাজনৈতিক দলের কেউ যদি অর্ডার দেয়, আমাকে তার বাড়িতেও কাজ একদম। করতে হবে। আমাকে যদি সে মুসলিম হয় তার বাড়িতেও কাজ করতে হবে, যদি সে শিখ হয়, জৈন হয়, পার্সি হয়, যেই হোক না, কাজ করতে হবে আমাকে। সেটা বিজেপিও হতে পারে, আবার সিপিএমও হতে পারে, তৃণমূলও হতে পারে, তৃণমূলও হতে পারে। সরকারও নিজের সাইডে তার নিজের ফ্ল্যাটের প্রমোটিং ইন্টারিয়ার আমাকে দিলে আমাকে করতে হতে পারে। সেই পয়সা ঠিকঠাক দিতে আমি করবো না, আমি তো ব্যবসা করতে বসেছি, একদম। আমি তো রাজনীতি করতে বসিনি। তোমার রাজনৈতিক মানে যেহেতু ওনারা বরানগরেরই বাসিন্দা, সেহেতু শঙ্কর রাউত কোনোভাবে যুক্ত হয়েছে, এটাই হচ্ছে মেন বিষয়। অভিযোগ বারবার আনা হচ্ছে এখন নতুন করে, যেহেতু এতগুলো মানে এভিডেন্স বেরিয়ে গেছে, তখন কাউন্টার তো দিতে হবে। এখন বলা হচ্ছে আমি নাকি ওনাকে থ্রেট করেছি, আমি শঙ্কর রাউতের লোক। জীবনে কোনোদিন শঙ্কর রাউতের আমি পা চাটতেও যাবো না। ওনার ক্লাস আমার ক্লাস এক নয়। হতে পারে ওনার প্রচুর পয়সা হয়েছে, উনি অনেক প্রভাবশালী, ওনার ক্লাস আমার ক্লাস এক নয়, ক্লাস লেভেলটা একটু আলাদা, একটু আলাদা। সুদীপ্তবাবু, একদম শেষ প্রশ্নে যাব। এই যে আপনি দীর্ঘদিন ধরে বরানগরের বাসিন্দা, বরানগরটা আপনি জানেন কেমন, আজ থেকে 10 বছর কি 15 বছর আগেও কি ছিল বরানগর, আস্তে আস্তে কি হচ্ছে, এই বরানগর নিয়ে কি বলবেন? এটা কি সত্যি এখন সিকিউর জায়গা, নাকি এই দাদাগিরি দিনের পর দিন বাড়তে বাড়তে এখন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষেরও জীবনযাপন করাটা কোথাও একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে? দেখুন, আগে একটু বর্ণগরটা অন্ধকার বেশি ছিল, লাইট পত্র কম ছিল, তখন ওই বাল্বের ছোট আলো জ্বলতো। এই সরকার আসার পরে একটু এলইডি লাইট ফাইট বেড়েছে, একটু রাস্তায় সেটা লাইট প্রথম থেকে আমরা ত্রিফলার গল্পও তো জানি, ত্রিফলা সেই দেখেছি, ত্রিফলা দুর্নীতি থেকে শুরু হয়েছে। ত্রিফলা আমি নিজেও দেখেছি। হ্যাঁ। আমি 2009 সালে এলাহাবাদ ব্যাংকের যখন আমি ডিসপ্লে অর্ডারে কাজ করি, আমি যশোর রোডে কাজ করছি, লাইন দিয়ে ত্রিফলা লাগানো, ওখানে বাস স্ট্যান্ডের বাসওয়ালারা ভেঙে দিল ত্রিফলা, সেগুলো তো আমরাও দেখেছি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু বড়নগর সুরক্ষিত কি সুরক্ষিত নয় বলতে পারবো না, কিন্তু সেটা তো আপনাকে দেখে বোঝাই যাচ্ছে, বাড়িতে ঢুকে যেভাবে আপনাকে আক্রমণ করা হয়েছে, এবং আপনার বোধহয় বিভিন্ন জায়গায় আছে আঘাতেরও চিহ্ন। একদম। এবং শুধু তাই নয়, আঘাত করা হয়েছে, সব করা হয়েছে। কালকে সকাল থেকে আরজিকরকে দেখানোর পর এমসি দিতেও বেশ নারাজ তারা, এমসি দেব না এরকম একটা ব্যাপার। বর্ণগর থানা বলছে এমসি আমরা তুলে নেবো পরে, দরকার লাগবে, এখন লাগবে না এমসি, এখন লাগবে না এমসি। আমার 5 দিন পরে ঘাটা শুকিয়ে যাওয়ার পরে এমসি রিপোর্ট কি বেরোবে? কোথায় ঘা হয়েছিল খুঁজে পাওয়া যাবে? একদমই। আমাদের পেটে একটু বিদ্যে আছে, আইনটা আইপিসি সিআরপিসি পুরোটা লয়ারের মতো না হলেও আইন ঘাঁটতে গিয়ে ব্যবসা করতে গেলে কিছু কিছু জিনিস পড়াশুনো, ছোটোখাটো জিনিস জানতে হয়। হাতে লাগলো আজকে, আমি 5 বছর পরে এমসি করবো? আমি রাত্রি 1:30 2টোর সময়, আপনি এমসি রিপোর্টটা দেখতে পাবেন, আমি সকালবেলা দেখার পর এমসি রিপোর্টের টাইমটা কখন আছে, ওটাও থাকতো না আমি যদি ওখানে গ্যাঁট হয়ে বসে না থাকতাম। ইভেন আমি বর্ণনগর থেকে 4 বার গেছি, ফেরত পাঠানো হয়েছে, আমি থানায় এসেছি, থানা রাখছে, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার আসছি, লাস্টে গিয়ে আমি বসেই আছি। বর্ণনগর থানার ওসি আমাকে ফোন করে যাচ্ছে, আপনার বাড়িতে সিসিটিভি ফুটেজটা আমায় কালেক্ট করতেই হবে, আপনি আসুন। নাহলে এমসিটা আমার আগে দরকার, এমসিটা আমার আগে দরকার। কোথায় আমার ইনজুরি হয়েছে সেগুলো তো আমাকে রাখতে হবে রেকর্ডে, না হলে তো আমি কোর্টে গিয়ে কিছু দেখাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তবাবু। মানে দর্শক, সুদীপ্তবাবু, যে ক্লায়েন্টের কথা আপনি বললেন উনিও পেশায় আইনজীবী, আইনজীবীর সাথেই ধরুন লড়াই, তারপরে তো শঙ্কর রাউত আছেই। তো আপনি যদি এটা নিয়ে মামলায় যান বা আগামী দিনে আইনি কোনো লড়াইয়ে যান, সেক্ষেত্রে আইনি লড়াইতে নেমে পড়েছি একদমই, এবার সেক্ষেত্রে আপনার উল্টো দিকে তো আইনজীবীও আছে যার বাড়িতে কাজ করতে গিয়ে এত কিছু সূত্রপাত।
তো সেই আইনজীবীর সাথে লড়াই করতে পারে, মানে একটু যদি বলেন তার কিভাবে জন্য যদি হাইকোর্টে যেতে হয়, হাইকোর্টে রিট পিটিশন ফাইল করতে হয়, এবং ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলকে আমায় পার্টি করতে হয়, ওসি কে, আইসি কে, যদি আমার আইসি কে, আইও কে, সবাইকে পার্টি করতে আমি নিশ্চয়ই করবো। আমি এটার শেষ দেখেই ছাড়বো, এবং সেটা আমি একাই লড়াই করব। আমাকে তার জন্য কোনো পলিটিক্যাল ইনপলিটিক্যাল কারোর সাহায্যের প্রয়োজন নেই। কেউ ভালোবেসে আমাকে পাশে এসে আমায় দেখতে আসছে বা কিছু আসছে বলে এটাকে বারবারই মানে অতিরঞ্জিত করার চেষ্টা করা হচ্ছে, বা রাজনৈতিক রাজনৈতিক রং নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা সায়ন্তিকা ব্যানার্জিও লাগিয়েছে। আজকে আমি যদি, উনিও বলেছেন আমরা ভোটারদের পাশে আছি, তাহলে সায়ন্তিকা ব্যানার্জি কি এতক্ষণ ধরে কি করছিল? 48 ঘন্টা পার হয়ে গেছে। উনি যদি ভোটারদের এতই পাশে তিনি থাকতেন। একটা প্রেস বিবৃতি দিয়েছেন, না দিয়েছেন তিনি বলেছেন শঙ্কর রাউতকে না, দেখা শঙ্কর যায়নি, রাউত, আচ্ছা, গোটা দেখা নিয়ে যায়নি, বলেছেন, দেখা যায়নি। শঙ্কর রাউতকে দেখা আমি যায়নি। ভয় সন্ত্রস্ত হয়ে রয়েছি, আমি আঘাতপ্রাপ্ত, আমি ভোটার, আমিও তাকে ভোট দিয়েছি। একদম। তাহলে সৌজন্যতা খাতিরে তার আসা উচিত ছিল একবার আমাকে দেখতে। বর্তমান 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডালিয়া মুখার্জি, তারও একবার উচিত ছিল, সুদীপ্ত কি হয়েছে, কেমন আছো, একটা ফোন কল নেই। কেন নেই? এই জন্যই নেই, তার প্রয়োজন নেই ওটা, কারণ আমার থেকে সে টাকাটা পাইনি তো। মানে এই চানার ভাগটা তো সব জায়গায় যায়। আর সেই তৃণমূলের 25 তাই তো, 75 মানেটা তো তাই দাঁড়াচ্ছে এখন, 25 তো 75 বর্তমানে তাই দাঁড়াচ্ছে, 25-75 তাই তো দাঁড়াচ্ছে। এই টাকার ভাগটা সবাই পাবে, টপ টু বটম। আমি টাকা দিইনি তাই ভাগ যায়নি তাই আমার কাছে কেউ আসেনি, তাই ফোনও আসেনি। অনেকে বলছে আপনি তাহলে সজল ঘোষ। আমি দূর মশাই সজল ঘোষ, উনি সাধারণ মানুষ, উনি আমি দাদার মতো মনে হয়েছে, এবং বর্তমানে আমার মনে হয়েছে কোনো একজনকে দরকার অ্যাজ এ মানুষ হিসেবে, যিনি সৎ, যার নামে কোনো অ্যালিগেশন নেই, ভদ্র মানুষ, যাকে দাদা হিসেবে, দাদা আমি বিপদে পড়েছি, কি করা যায়। আমি ফোন করেছি, বাধ্য হয়ে ফোন নাম্বার পাইনি, অনেক খুঁজে জোগাড় করে, দাদা আমি এরকম বিপদে পড়েছি, কি করা যায়, আমাকে একটু যদি সহযোগিতা করেন, কিভাবে লয়ের পথে বা কিভাবে এগুলোকে এফআইআর করা যায়। বললো ঠিক আছে, তুমি যাও আগে এমসি করো, আগে ওটা নিয়ে এসো, তারপরে তুমি থানায় যাও, এখানে তো আমি কিছু করতে পারবো না, তোমাকেই এগুলো করতে হবে। ঠিক আছে। সুতরাং আগামী দিন আপনি আইনি লড়াই লড়বেন এবং এর 100 বার। শেষ দেখে ছাড়বেন। এবং কোম্পানি যেহেতু ইনসাইড ইন্টেরিয়ার এক্সটেরিয়ারের কোম্পানির ওনার আমি নই, আমার ওনার মিসেস মৌসুমী ঘোষ, তিনি কলকাতার আউট অফ স্টেট, তিনি 20 তারিখ কলকাতায় শালিমারে ফিরছেন। ফেরার পর উনিও যথাযথ অ্যাজ এ কোম্পানি ওনার হিসেবে উনি, এবং আমার ওনারও গোয়া যেখানে রয়েছেন কাজের জায়গা থেকে বর্ণগরের ওসিকে ফোন করেছিলেন, কিন্তু ওসি ফোন ধরেননি। ওসিকে পরে যখন আমি জানাই যে ওসি বলেছেন না আমি খেয়াল করিনি, ঠিক আছে, রিং ব্যাকও করেননি। ডোন্ট ওয়ারি, ওসিকে ফোনটা এবার করতে হবে, ওসিকে ফোনটা করতে হবে। একদমই সুদীপ্ত বাবু, আমরা বুঝতেই পারলাম যে কিভাবে এই পশ্চিমবাংলার বুকে ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষ কি অবস্থায় আছে। সুতরাং আগামী দিন সুদীপ্ত বাবুর লড়াই জারি থাকবে এবং আইনি পথে যতটা এগোনোর দরকার তিনি লড়াই করবে, এগোবেন, এবং তিনি ন্যায্য বিচারের জন্য আদালতে যাবেন। নমস্কার।